আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইরানের এক সরাসরি ঘোষণা বা ওপেন চ্যালেঞ্জ। এবার ইসরায়েলও আর রেহাই পাবে না। ইসরায়েলের বিমান বাহিনী এখন হাই অ্যালার্টে। এদিকে ইরানের দোরগোড়ায় পৌঁছে গেছে আমেরিকার সবচেয়ে বিপজ্জনক এয়ারক্রাফট ক্যারিয়ার। আর এই খবরে বিশ্বজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে দর্শক বন্ধুরা, F-35 যুদ্ধ বিমান পাওয়ার আশায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের বলি দিতে চলেছেন। তুরস্কের এই সিদ্ধান্তে পুতিন বেশ ক্ষুব্ধ, কারণ ইউএইর মাধ্যমে রাশিয়ার এই শক্তিশালী প্রযুক্তির গোপন তথ্য আমেরিকার হাতে চলে যেতে পারে। দর্শক, আজ বেশ কিছু বড় খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ইরান এখন ইসরায়েলের উপর মিসাইল আর ড্রোন হামলার কড়া ওয়ার্নিং দিচ্ছে, আর এর জন্য তারা একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখাও টেনে দিয়েছে। এর আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে ইসরায়েল ইরানের উপর পুনরায় বড় ধরনের হামলা চালানোর জন্য তৈরি হয়ে বসে আছে, আর তারা শুধু আমেরিকার একটা ইশারার অপেক্ষা রয়েছে। ইসরায়েলি মিডিয়ায় রীতিমতো এই খবরটিকে তাদের হেডলাইন বানিয়েছে। ইসরায়েলি মিডিয়া তারা খবরও ছেপেছে যে তারা শুধু আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। আর ঠিক এর পরেই আজ ইরানের তরফ থেকেও একটা কড়া ওয়ার্নিং বা শক্ত জবাব সামনে এসেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদার স্পষ্ট জানিয়েছেন, যদি এবার ইরানের কোনো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা হয় তবে তার কড়া জবাব অবশ্যই দেয়া হবে, এবং সেই জবাব সরাসরি ইসরায়েলকেই দেয়া হবে। অর্থাৎ ইরান এটা পরিষ্কার করে দিয়েছে যে তাদের কোনো গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে যদি নতুন করে কোনো হামলা হয় তবে তার মূল্য ইসরায়েলকেও চোকাতে হবে। আচ্ছা, আমি আপনাদের সহজ ভাষায় ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। এখন যদি আমেরিকা কোনো হামলা করে তবে আমেরিকার প্রতিটি হামলার পরিণতি শুধু আরব দেশগুলোকেই নয়, বরং ইসরায়েলকেও ভোগ করতে হবে, যে ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে এতদিন চুপচাপ নিরাপদেই বসেছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ইরান যদি ইসরায়েলের উপরে হামলা করে তবে তাদের আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের ডবল পাওয়ারের হামলার মুখোমুখি হতে হবে, আর সেক্ষেত্রে ধ্বংসলীলাও অনেক বেশি হবে। অন্যদিকে ইসরায়েলি মিডিয়াও লিখছে, ইরান যদি সত্যি সত্যি তাদের এই হুমকি বাস্তবায়ন করে তবে এপ্রিল মাস থেকে থেমে থাকা যুদ্ধ আবার নতুন করে পুরোপুরিভাবে জ্বলে উঠতে পারে। এছাড়া এমন দাবিও সামনে এসেছে যে ইরানের এই কড়া ওয়ার্নিংয়ের পর ইসরায়েলের বিমান বাহিনী এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সুতরাং যুদ্ধের মেঘ আরও একবার ঘন হয়ে আসছে, যদিও অন্যদিকে আলোচনার চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী কাতার এখনও আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তার মানে কাতার বুঝতে পারছে যে পরিস্থিতি ধীরে 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 হাতের বাইরে চলে যাচ্ছে। কাতারের একটি প্রতিনিধি দল ইরানে এসেছে, অর্থাৎ একদিকে ডিপ্লোম্যাসি চলছে, কিন্তু অন্যদিকে এই দেশগুলোর পাল্টা হুমকি এটাই প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্য এখনও বারুদের স্তূপের উপরেই বসে আছে। বিষয়টা সত্যিই খুব সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস। আর বিষয়টা এই কারণেও বেশি সিরিয়াস কারণ গত 9 এবং 10ই জুলাইয়ের মাঝরাতে ইরানের উপর যে হামলাগুলো হয়েছে সেটা কে করেছে তা এখনও জানা যায়নি। এতে ইরানের বেশ ক্ষতিও হয়েছে। আমেরিকা জানিয়েছে তারা এই হামলা করেনি, ইসরায়েলও এর দায় স্বীকার করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় রটে গেছে যে কুয়েত বা বাহরাইন নাকি এই হামলা করেছে, কিন্তু এর কোনো কনফার্মেশন আসেনি। তা না হলে ইরানের কি এটা বলতে ভয় লাগতো যে ওই দুই দেশ হামলা করেছে? আর এতক্ষণে তো বাহরাইন বা কুয়েতের উপর পাল্টা হামলা হয়েই যেত। যাই হোক, এবার আমরা পরের খবরের দিকে এগোই। আজ 11ই জুলাই সামনে আসা একটি দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর আশেপাশে আমেরিকান নৌবাহিনীর বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার USS আব্রাহাম লিঙ্কন এখন ধীরে ধীরে ধীরে
ইরানের দিকে এগোচ্ছে এবং ইতিমধ্যে তারা বেশ কাছাকাছি পৌঁছে গেছে। স্যাটেলাইট ছবির বরাতে দাবি করা হয়েছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি বর্তমানে ওমান উপসাগরে ইরানের উপকূল থেকে মাত্র 150 মাইল দূরে অবস্থান করছে। আর আপনারা জানেন সমুদ্রের বুকে এই দূরত্ব আসলে কোনো দূরত্বই নয়। বলা হচ্ছে এই এয়ারক্রাফট ক্যারিয়ারে ডজনখানেক ফাইটার জেট মোতায়েন রয়েছে, যেগুলো প্রয়োজন পড়লে মাত্র কয়েক মিনিটের মধ্যেই উড়ান ভরে ইরানের একেবারে ভিতরে পর্যন্ত গিয়ে অপারেশন চালিয়ে আসতে সক্ষম। হ্যাঁ দর্শক, মাত্র কয়েক মিনিটের মধ্যে। এই ছবিগুলো থেকে আরও একটি দাবি করা হচ্ছে যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে সুরক্ষার জন্য কোনো বড় স্কট বা রণতরী বহর দেখা যাচ্ছে না, যে কারণে কিছু ডিফেন্স এক্সপার্ট একে বেশ ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ বলেও মনে করছেন। আপাতত আমেরিকার তরফ থেকে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে বর্তমান অবস্থান বা তাদের যে মিশন, সেই মিশন সম্পর্কে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে যদি এই দাবিগুলো সত্যি হয়, তার মানে দাঁড়াবে আমেরিকা এখন ইরানের একেবারে দোরগোড়ায় তাদের সবচেয়ে শক্তিশালী নৌ সামরিক শক্তি মোতায়েন করে ফেলেছে। আর এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝুঁকি আরও বহুগুণ বেড়ে গেল। এই আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারটি গত 200 দিন ধরে মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরের আশেপাশেই ডেরা বেঁধেছিল, কিন্তু এখন এটি যে গতিতে এগোচ্ছে, ওমান উপসাগর পার হওয়ার মানেই হলো সামনে হরমুজ প্রণালী, আর হরমুজ প্রণালী মানেই হলো সরাসরি ইরান। তাই এর বর্তমান ডিরেকশন এবং গতি নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠছে। আমেরিকা এটিকে দিয়ে ঠিক কি করবে সেটা তো তারা কাজ করার পরই জানাবে, কিন্তু যারা সমুদ্রের জাহাজের গতিবিধির উপর নজর রাখেন তারা এই খবরটি দিয়েছেন এবং যে দাবিগুলো করেছেন তা সত্যিই বেশ চমকে দেওয়ার মতো। চলুন এবার আমরা পরবর্তী খবরের দিকে যাই। দর্শক, তুরস্ক F-35 যুদ্ধবিমান পাওয়ার আশায় রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। খবর এটাই যে এই সিস্টেমগুলো বিক্রির জন্য আজই দরদাম হতে পারে, আর এর সম্ভাব্য ক্রেতা হিসাবে ইউএইর নাম উঠে আসছে। আর প্রেসিডেন্ট রজেপ তাইয়েপ এরদোয়ানের এই সিদ্ধান্তে ভ্লাদিমির পুতিন বেশ ক্ষুব্ধ হয়েছেন, সে খবরও সামনে আসছে। চলুন 10ই জুলাই সামনে আসা এই সমস্ত রিপোর্টগুলো একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। একটু কল্পনা করে দেখুন, যদি রাশিয়ার S-400 তুরস্ক হয়ে কোনো আরব দেশের হাতে চলে যায়, যেখানে ইউএইর নাম সবচেয়ে আগে আসছে, আর সেই সব আরব দেশগুলোতে আগে থেকেই আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকার বড় বড় মিলিটারি বেস উপস্থিত রয়েছে, তাহলে রাশিয়ার জন্য এটা কত বড় একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। কারণ বিক্রি হওয়ার পর সেই S-400 যে সবসময় ওই আরব দেশগুলোর কন্ট্রোলেই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এমনটাও হতে পারে যে সেটা সেখানে উপস্থিত আমেরিকান মিলিটারির হাতে তুলে দেওয়া হলো, আর আমেরিকা তখন সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে রাশিয়ার সেই শক্তিশালী প্রযুক্তির খুঁটিনাটি এবং দুর্বলতাগুলো বুঝে ফেলার চেষ্টা করবে। রাশিয়ার জন্য এটা যে কোনো বড় গোয়েন্দা ক্ষতির চেয়ে কম হবে না। রিপোর্ট অনুযায়ী তুরস্ক আজ ইউএইর কাছে তাদের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রির ঘোষণা করতে পারে। বলা হচ্ছে এর সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমেরিকার সেই নিষেধাজ্ঞাগুলো সরিয়ে ফেলা, যার কারণে তুরস্ক F-35 ফাইটার জেট পেতেও পায়নি। আর মনে রাখবেন 2019 সালে রাশিয়া থেকে S-400 কেনার কারণেই আমেরিকা তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল, তাও আবার ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও, এবং তাদের উপর স্যাংশনও জারি করেছিল। রিপোর্ট তো এটাও বলছে যে তুরস্ক যে S-400 সিস্টেমগুলো কিনেছিল সেগুলোর বেশিরভাগ আজও পুরোপুরি ব্যবহার করা হয়নি। অনেক সিস্টেম এখনও কন্টেনারেই পড়ে আছে, প্যাকিং পর্যন্ত খোলা হয়নি। এখন তুরস্ক রাশিয়ার কাছে অনুমতি চাইছে যাতে তারা এগুলো কোনো তৃতীয় দেশের কাছে বিক্রি করতে পারে। অন্যদিকে ন্যাটো সাবমিটের সময় ডোনাল্ড ট্রাম্পও ইশারা দিয়েছিলেন যে তিনি তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে তাদের কাছে F-35 বিক্রির পক্ষে। তবে এই পথে এখনও দুটো বড় বাধা রয়েছে। প্রথম বাধা হলো আমেরিকান কংগ্রেস। সেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের অনেক সদস্যই মনে করেন যতদিন তুরস্কের কাছে S-400 থাকবে ততদিন তাদের F-35 দেওয়া উচিত নয়। আর দ্বিতীয় বড় বাধা হলো ইসরায়েল। নেতানিয়াহু ক্রমাগত আমেরিকার উপর চাপ সৃষ্টি করে চলেছেন,
যাতে তুরস্ককে কোনো অবস্থাতেই F-35 দেওয়া না হয়। আর এর মূল কারণ হলো মধ্যপ্রাচ্যে যেন ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় থাকে। এখন এই পুরো খবরের সারমর্ম হলো তুরস্ক এখন রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করার চেষ্টা করছে, যাতে F-35 ফাইটার জেট তাদের হাতে আসতে পারে। কিন্তু এর জন্য তাদের রাশিয়া, আমেরিকা এবং ইসরায়েল এই 3 দেশের রাজনীতির বেড়াজাল একসাথে পার করতে হবে। তবে দর্শক, একটা কথা সত্যি যে আধুনিক যুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেম নয়, বরং ফাইটার জেটই আসল সুবিধা এনে দেয়। আর এরদোয়ানও এখন এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝে গেছেন, কারণ ইসরায়েল, ইরান এবং আমেরিকার এই সংঘাতে তিনি তো এয়ার ডিফেন্সের হাল চোখের সামনেই দেখলেন। সারা বিশ্বে যে 2টি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সবথেকে বেশি চর্চা হতো, তাদের কি অবস্থা হলো? ইরান তো তাদের একেবারে নাজেহাল করে ছেড়েছে। আমি কথা বলছি আমেরিকার সুপার অ্যাডভান্স 3rd এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েলের নিজস্ব আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের কথা। এগুলো একেবারে অকেজো হয়তো প্রমাণিত হয়নি, কিন্তু একটা পর্যায় পর্যন্ত এরা ব্যর্থই হয়েছে, কারণ এরাও কিন্তু ইরানের পুরো হামলা আটকাতে পারেনি। তো এই ব্যাপারটা তুরস্কও বুঝতে পেরেছে যে শুধু S-400 দিয়ে সমস্ত হামলা আটকানো সম্ভব নয়। কিন্তু ইরানে যেভাবে ফাইটার জেট দিয়ে বোমা বর্ষণ করে ইসরায়েল এবং আমেরিকা ধ্বংস চালিয়েছে, সেই ফাইটার জেট যদি তুরস্কের হাতে চলে আসে, তবে ভবিষ্যতের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে তা দারুণ কাজে লাগবে। কারণ আপনারা জানেন, গ্রিসের সাথে তুরস্কের সাপে নেউলে সম্পর্ক চলছে, আর ইসরায়েলেরও নিশানাতে রয়েছে তুরস্ক। যদিও ইসরায়েল বা গ্রিসের বিরুদ্ধে আমেরিকা তাদের জেট ব্যবহার করতে দেবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু তা সত্ত্বেও তুরস্ক এটা বুঝে গেছে যে ফাইটার জেট হাতে থাকাটা অনেক বেশি সুবিধাজনক। একটু আপনি ভেবে দেখুন, ইরানের কাছে F-35 তো দূরের কথা, যদি তার আগের জেনারেশনেরও কোনো ভালো ফাইটার জেট থাকতো, তবে ইরান এই যুদ্ধে শত্রুদের একেবারে ঘাম ছুটিয়ে দিত। যেভাবে তারা শুধুমাত্র মিসাইল দিয়ে এমন কড়া টক্কর দিয়েছে যে সবাই এখন আলোচনা আলোচনা বলে চিৎকার শুরু করেছে। তবুও একবার ভাবুন, যদি ইরানের কাছে এই মিসাইলগুলো না থাকতো, তবে আমেরিকার পক্ষে ইরান দখল করে নেওয়াটা কি খুব কঠিন কিছু ছিল? এবার চিন্তা করুন, এই মিসাইলের পাশাপাশি যদি ইরানের হাতে ফাইটার জেট চলে আসে, তাহলে পরিস্থিতি কি হবে? আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, ইরান নিজে কেন ফাইটার জেট বানায় না? আরে ভাই, ফাইটার জেট বানানো তো আর ওই আমাদের কাগজের বিমান বানানো নয় যে খাতার পাতা ছিঁড়লাম আর বানিয়ে ফেললাম। একটা ফাইটার জেট বানাতে যে যন্ত্রাংশ লাগে, যে অত্যাধুনিক টেকনোলজি লাগে, সেটা ইরানের কাছে এই মুহূর্তে নেই। আর যদি টেকনোলজি থেকেও থাকে, তবে জেট বানানোর জন্য যে মেটেরিয়াল প্রয়োজন, সেগুলো পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা পাচ্ছে না। তুরস্ক নিজেদের ফাইটার জেট বানাচ্ছে ঠিকই, কিন্তু সেগুলোও F-35 লেভেলের নয়। তাই প্রযুক্তির একটা ফারাক তো থাকেই। তো আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।